ওকে, শোনা চানেরা তুলছো, স্ক্রিনশট দিছো না? ওকে, এখন দেখো একটু খেয়াল করো এর পরের অঙ্কটা কি আছে একটু দেখো। 4 নাম্বারটা কি আছে? 4 নাম্বারটা সেই বড় অঙ্ক, সেই বড়। বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, একটু আগে যা বললাম, তুমি অনেক দিন যার থেকে সুবিধা পাবা, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যে জিনিসটা কিনলে তুমি অনেক দিন সুবিধা পাবা সেটা মূলধন জাতীয় ব্যয়। এখানেও এই তারিখ দেওয়া নাই। ওকে, এবার দেখো তাহলে মূলধন জাতীয় ব্যয় এখানে কে কে হবে, একটু গেস করো তো কে কে হবে। মূলধন আনায়ন, এটা তো আনছে, টাকা আইছে। পণ্য ক্রয়, টাকা গেছে। পণ্য ক্রয় কি বললা? পণ্য ক্রয় কি? কে বললা পণ্য ক্রয়? হ্যাঁ, পণ্য ক্রয় মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় না, পণ্য তো প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কিনে না। পণ্য কি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কিনে? ওটা তো প্রতিদিন পণ্য কেনে। পণ্য তো না কিনলে ব্যবসা করবে কি দিয়ে? সো এটা মূলধন জাতীয় ব্যয় না। মূলধন জাতীয় হচ্ছে স্থায়ী সম্পদ, যেটা অনেক দিন তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, অনেক দিন তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, অনেক দিন ব্যবহার করতে পারবা। তাহলে পণ্য ক্রয় হবে না, বাট্টা প্রাপ্তি না। এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, তুমি কি যন্ত্রপাতি ডেলি কিনবা 4 লক্ষ টাকা দিয়ে? প্রতিদিন 4 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনবা না। তাহলে 4000 টাকা কি মূলধন জাতীয় ব্যয়। 4 নং সৃজনশীল প্রশ্নের সমাধান এখানে লিখে নাও। এটা হচ্ছে ক, 4 নং। হ্যাঁ, 4 নং ক, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় 2025 সাল। ওকে, তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা ছিল। 4 লক্ষ টাকা। ওকে, তারপর বিনিয়োগের সুদ প্রাপ্তি না, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটাও না। লাভ তো এটা অনেক দিন পর, এটা আয়। হ্যাঁ, লাভ হলে এটা আয়। আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়। দেখো ফ্রিজ কি ডেলি কিনবে ব্যবসায়ের জন্য? ব্যবহারের জন্য ডেলি ফ্রিজ কিনবে না, এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। জি হ্যাঁ, 75,000 টাকা। তাহলে ফ্রিজ ক্রয় 75,000 টাকা, 75,000 টাকা। তারপর দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বীমা সেলামি, শিক্ষানবিশ সেলামি, পুরাতন কম্পিউটার বিক্রয়। শোনো, পুরাতন কম্পিউটার বিক্রয় তো ব্যয় না। এই শোনো, পুরাতন কম্পিউটার বিক্রয় তো ব্যয় না, এটা আয়, প্রাপ্তি। আয়ও না, মানে প্রাপ্তি, তুমি টাকা পাচ্ছ। সুতরাং এটা কি ব্যয় না। ঋণের সুদ প্রদান, এটাও ব্যয় না। সরি, এটা হচ্ছে ব্যয় কিন্তু মূলধন জাতীয় না। তাহলে আমরা কয়টা পেলাম? 2টা পেয়েছি, রাইট? 4 লক্ষ টাকা আর ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। আর একটাও আছে, দেখো তো মূলধন জাতীয় ব্যয়, কোন স্থায়ী সম্পদ ক্রয়। আর আছে একটাও? জি নাই। তাহলে 2টাই 4,75,000 টাকা। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, ডান। স্ক্রিনশট রেখে দাও। ওকে, এখন চলো আমরা খ নাম্বারে যাই। এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে।
বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। খতে কি বলছে? খতে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয়, আমরা আগে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব। সো মুনাফা জাতীয় আয়, তো আমরা এখানে শিরোনাম লিখব একটা, মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় কি কি আছে? যে আয়টা নিয়মিত হয়, যেটা আমরা নিয়মিত পেয়ে থাকি, সেটা মুনাফা জাতীয় আয়, রাইট? সেটা মুনাফা জাতীয় আয়, যেটা আমরা নিয়মিত প্রতিষ্ঠানে পেয়ে থাকি, যে আয়টা, এটা প্রতিষ্ঠানের একটা অংশ। সো দেখো, মূলধন আনায়ন এটা মালিক দিছে, অনেকদিন পর পর দেয়। পণ্য ক্রয় এটা ব্যয়। বাট্টা প্রাপ্তি দেখো মুনাফা জাতীয় আয়। বাট্টা প্রাপ্তি, স্যার বাট্টা প্রাপ্তি কি, খায় না মাথায় দেয়? হ্যাঁ, মুনাফা জাতীয় আয়ের মধ্যে কেন আসবে? বাট্টা প্রাপ্তিটা কি? মনে করো তুমি একজনের কাছে, একটু বোঝার চেষ্টা করো, মনে করো তুমি একজনের কাছে 10,000 টাকা পাও, বা তোমার প্রতিষ্ঠান একজনের কাছে 10,000 টাকা পায়। তো সেই একজনকে বলল, ভাই তুমি আমার টাকাটা এখন দিয়ে দাও, 10,000 টাকা আমাকে ফেরত দাও, আমি তোমাকে 1,000 টাকা ছাড় দিচ্ছি। তাহলে উনি তো পুরা এই কথা শুনে নাচতে নাচতে এসে বলবে, ভাই নেন এই যে 9,000 টাকা, তাইলে আপনার, মানে ওনার কাছে তো পায় 10,000। ওনাকে বলা হয়েছে, ভাই 1,000 টাকা ছাড় দিয়ে দিলাম যদি তুমি টাকাটা এখন দিয়ে দাও আমাকে। তো উনি তো আইসা কি করবে? 10,000 দেবে না 9,000 দেবে। তো তুমি তাকে যে 1,000 টাকা ছাড় দিলা, তুমি তো তার কাছ থেকে 10,000 টাকাই পাইতা, দিয়ে এখন পাচ্ছ কত? 9,000। এই 1,000 টাকা যে ছাড় দিছো, এটা হচ্ছে বাট্টা। এটা কি? বাট্টা। এটা হচ্ছে বাট্টা প্রদান। এটা কি? বাট্টা প্রদান। হ্যাঁ, এটা বাট্টা প্রদান। এটা হচ্ছে ব্যয়, মানে তুমি তাকে দিছো, এটা হচ্ছে ব্যয়। বিনিময়ে তুমি টাকা পাইছো 9,000, কিন্তু তুমি দিছো 1,000 টাকা ছাড়। সেম কাহিনী যদি এমন হয় যে তোমার কাছে কেউ একজন টাকা পাবে 10,000 টাকা, তো তোমাকে বললো, ভাই আমাকে আমার টাকাটা ফেরত দাও, এখন তোমাকে আমি 1,000 টাকা ছাড় দিয়ে দিচ্ছি। তাহলে তুমি তাকে কত দিবা? 9,000 দিবা। আর তুমি তাকে দিবা না কত? 1,000। এই যে ছাড়টা পাইছো, এটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। এটাকে তখন কি বলবো? বাট্টা প্রাপ্তি। হ্যাঁ, বাট্টা প্রাপ্তি। তাহলে তুমি যদি বাট্টা পাও, তাহলে তোমার পাওনাদার কমে যাবে। আর বাট্টা প্রাপ্তিটা হুট করে পাইছো তুমি, তোমার জন্য এটা একটা আয়, এটা নিয়মিত হতে পারে, এই জন্য এটা বাট্টা প্রাপ্তিটা আয়। তবে হ্যাঁ,
এইটা কিন্তু বাট্টা প্রাপ্তি লেখা আছে, দেখো সুন্দর করে লেখা আছে বাট্টা প্রাপ্তি লেখা আছে, কিন্তু এইটা মুনাফা জাতীয় প্রাপ্তি না, এটা শুধু মুনাফা জাতীয় আয়। কেন প্রাপ্তি না? কারণ টাকা তো তুমি পাও নাই, তুমি টাকা পাইছো, সে তোমাকে ছাড় দিছে, তার মানে তুমি 1000 টাকা ছাড় পাইছো, কিন্তু সে তো তোমার পকেট থেকে টাকা দেয় নাই, তোমার দিছে টাকা দেয় নাই, মুখে মুখে ছেড়ে দিছে যে 1000 টাকা বাদ দিয়ে দাও, তোমার 1000 টাকা দেওয়া লাগবে না। মানে তোমার জন্য এটা আয় হয়েছে, কিন্তু তুমি এইটা তুমি চোখে দেখতে পাবা না। এমন তো না যে তোমার থেকে পকেট থেকে 1000 টাকা নগদে দিয়ে দিছে, এরকম না। তাহলে বাট্টা প্রাপ্তি, পাশে প্রাপ্তি লেখা থাকলেও এটাকে কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি বলা যাবে না, কিন্তু আয় বলা যাবে, আয় বলা যাবে। ঠিক আছে, সো এটা কি হবে? মুনাফা জাতীয় আয় বলা যাবে বাট্টা প্রাপ্তি। হ্যাঁ, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। তো বাট্টা প্রাপ্তি কত ছিল? 5700 টাকা ছিল, 5700 টাকা লিখলাম। তারপর বাট্টা প্রাপ্তির পরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা আয় না। বিনিয়োগের সুদ, দেখো তুমি বিনিয়োগের সুদ প্রতি মাসে পাবা, প্রতি বছর পাবা বিনিয়োগের সুদ, তুমি বিনিয়োগের সুদ প্রতি বছর পাবা। হ্যাঁ, তুমি নিয়মিত পাবা এটা, কিন্তু একটা কাহিনী বলে দিছে, দেখো আসলে তোমার আয় কত? তুমি তো বিনিয়োগের সুদ পাইছো 40,000 টাকা, নিয়মিত পাবা এটা বুঝলাম, কিন্তু পাইছো 40,000, তো কত টাকা তোমার পাওয়ার কথা ছিল, তুমি পাইছো কত একটু খেয়াল করো তো। তুমি অঙ্ক করতেছো 2025 সালের, তো তুমি সুদ পাইছো 40,000 টাকা, কিন্তু 2024 সালের টাকা পাইছো 20,000, আর 2025 সালের টাকা পাইছো 20,000। তো এখন কথা হচ্ছে, তুমি আগের বছরে যেটা পাইছো এটা আগের বছরে তুমি হিসাব করছো, এখন আবার কেন হিসাব করবা? আচ্ছা, আমরা কতটুকু আলোচনা করেছিলাম। তারপর বাট্টা প্রাপ্তির পরে এখন দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা স্থায়ী সম্পদ ক্রয়। দেখো বিনিয়োগের সুদ তুমি নিয়মিত পাবা। মনে করো তুমি কোনো একটা ব্যাংকে বিনিয়োগ করেছো, সেখান থেকে নিশ্চয়ই তুমি কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছো, বা যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারো, শেয়ার হোল্ডার, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারো। তো যেখানে বিনিয়োগ করছো তুমি প্রতি মাসে কিন্তু সুদ পাবা, প্রতি মাসে পাবা, বা প্রতি বছর পাবা, বাৎসরিক হলে বাৎসরিক পাবা। এখন এই যে লেখা আছে 40,000 টাকা বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটাও মুনাফা জাতীয়, কারণ এটাও নিয়মিত হয়, এটাও প্রতি মাসে প্রতি বছরে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই বিনিয়োগের সুদটা দেখো 40,000 টাকা লেখা আছে, আবার ব্র্যাকেটে বলা আছে 2024 সালের 50%। এখন তুমি বলো, তুমি অঙ্ক করতেছো 2025 সালে, তুমি অঙ্ক করতেছো 2025 সালে, তো ওরা বলতেছে যে এই 40,000 টাকার সব 2025 সালের না, 2024 সালেরও আছে 50%, মানে এটার অর্ধেক। তার মানে 20 সালে হচ্ছে, 25 সালে হচ্ছে 20,000, আর 24 সালে হচ্ছে 20,000, অর্ধেক অর্ধেক, 50-50। এখন বলো, তুমি যখন 24 সালে অঙ্ক করছিলা তখন তো এই 20,000 আয় হিসেবে ধরছিলা, তখন এই টাকা হয়তো পাও নাই, টাকা তুমি পাও নাই, তুমি হয়তো টাকা পাও নাই, কিন্তু বাকিরা শুনতে পাচ্ছ না? ওকে, তাহলে ওই যে ইয়ার প্রবলেম আছে নেটওয়ার্কে। দেখো যেটা বলতেছিলাম, যে তুমি 2024 সালে যখন হিসাব করছো তখন তুমি 20,000 টাকা কিন্তু আয় হিসেবে লিখছিলা। 25 সালে এসে কি আগের বছরেরটা আবার বলবা যে এটাও তোমার আয়? এজন্য আমরা আগের বছরেরটা বাদ দিব, আগের বছর কিংবা পরের বছরেরটা বাদ দিয়ে দিব, ওটা আমার জন্য আয় না। আমার আয় হচ্ছে শুধুমাত্র যে বছরে আমি অঙ্ক করব ওই বছরেরটা, অর্থাৎ 2025 সালেরটা মুনাফা জাতীয় আয়। কিন্তু এই 40,000 টাকা এটা মুনাফা জাতীয়, এটা কি মুনাফা জাতীয় আয় না হইলেও মুনাফা জাতীয় প্রাপ্তি, এটা আয় না হইলেও মুনাফা জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা আয় না হইলেও মুনাফা জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, আমি তো বুঝতে পারবো, বুঝতেছো? তাহলে ওই যে, হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা বুঝছি, ওটা নেটওয়ার্কের প্রবলেম, যাদের নেটওয়ার্কের প্রবলেম ওইটা তুমি কমেন্টে রিপ্লাই দিয়ে দাও, কমেন্টে রিপ্লাই দিয়ে দাও যে তোমাদের নেটওয়ার্ক আমি শুনতে পাচ্ছি। ওকে, দেখো তাহলে আচ্ছা, যাদের যখন নেটওয়ার্কের প্রবলেম হবে ওই জায়গাটুকু দরকার হলে আবার একটু দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে, কারণ রেকর্ডিংটা আরও সুন্দর থাকবে। রেকর্ডিংয়ে নেটওয়ার্কের প্রবলেম না, রেকর্ডিং আমারটা ক্যামেরা দিয়েই হয় আলাদা। ওকে, সো বুঝতে পারবো পরে। তাহলে তুমি
এই 40,000 টাকা হচ্ছে তুমি পাইছো, এই জন্য এটা প্রাপ্তি, এটা নিয়মিত পাও এই জন্য প্রাপ্তি, মুনাফা জাতীয়। আর এইটা থিমটা মনে রাখবা যে তুমি যে বছর অঙ্ক করতেছো ওই বছর ছাড়া বাকি সব বাদ দিবা আয়ের ক্ষেত্রে। এটা লিখে রাখো দরকার হলে। 2000 মানে তুমি যে সালে অঙ্ক করবা ওই সালেরটা শুধু আয় কিংবা ব্যয়, আর তার আগের বছর আর পরের বছরেরটা কি হবে, সেটা হচ্ছে প্রাপ্তি কিংবা প্রদান হবে, আয় ব্যয় হবে না। হ্যাঁ, তাহলে এখানে 20,000 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। হ্যাঁ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি 20,000 টাকা। তারপর আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা মুনাফা জাতীয় আয় না, এটা মূলধন জাতীয় আয়। যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে তার লাভটা মূলধন জাতীয় আয়। আমদানি শুল্ক, এটা ব্যয়, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, এটা সম্পদ। ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা প্রাপ্তি, মুনাফা মূলধন জাতীয়। পণ্য বিক্রয়, দেখো পণ্য বিক্রয় আছে, পণ্য বিক্রয় টাকা 7,30,000 টাকা, 7,30,000 টাকা। সো এই যে পণ্য বিক্রয়, এটা একটা আয়। হ্যাঁ, মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় আয় 7,30,000 টাকা। তাহলে পণ্য বিক্রয়, পণ্য একটা প্রতিষ্ঠানে নিয়মিত বিক্রি করবে, পণ্য বিক্রয় না করলে আয় করবে কিভাবে, প্রতিষ্ঠান চলবে কিভাবে, প্রতিষ্ঠান চলাই তো পণ্য বিক্রি করে, 7,30,000 টাকা। তারপর বিমা, হ্যাঁ বলো। না ওইটা তুমি, হ্যাঁ তুমি এটা ব্র্যাকেটে বাদ দিয়ে দেখাই দিতে পারো। হ্যাঁ, তুমি এটা ব্র্যাকেটে বাদ দিয়ে দেখাইতে পারো, সবচেয়ে ভালো হয়। অথবা মানে ওইটা আমাদের সবচেয়ে ভালো হয় কি জানো, নিচে যদি আমরা গণনা দিয়ে লিখতে পারি সবচেয়ে বেটার হয়, তাহলে এখানে ঝামেলা করা লাগবে না। কথা বুঝছো, নিচে আমরা গণনা দিয়ে দিব। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি 20,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা। তারপর হচ্ছে দেখো বিমা সেলামি, এটা কিন্তু ব্যয়, বিমা সেলামিটা ব্যয়। শিক্ষানবিশ সেলামি, খেয়াল করো শিক্ষানবিশ সেলামিটা কি, এর রিলেটেড আরেকটা কথা আছে। শিক্ষানবিশ সেলামি আরেকটা, এর নাম হচ্ছে কি, শিক্ষানবিশ সেলামি এবং শিক্ষানবিশ ভাতা, দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করে দেই। শোনো, শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানে কেউ একজন কাজ করে, তুমি তাকে টাকা দাও কিছু প্রতি মাসে, যে তোমার কাছে কাজ শিখতেছে, তো তুমি তাকে প্রতি মাসে কিছু কিছু টাকা দিচ্ছ, 2,000-4,000 টাকা দিচ্ছ, এটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা, মানে তোমার জন্য এটা ব্যয়, তুমি তাকে দিচ্ছ। আর শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে তুমি তাকে কাজ শেখাচ্ছ, আবার তার থেকে কিছু কিছু নিচ্ছ প্রতি মাসে, 5,000-10,000 টাকা। যেমন আমরা কম্পিউটার দোকানে যে কম্পিউটার শিখি, কম্পিউটার ট্রেনিং সেন্টারে যে, তো আমরা কাজ শিখি, তাদেরকে কিন্তু আমরা কিছু টাকা দেই। তার মানে আমি কাজ শিখতেছি, তারা আমার বিনিময়ে তারা আয় করতেছে না, তাহলে সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। সেলামিটা হচ্ছে আয়। তো এখানে আছে বিমা, দেখো একই জায়গায় দুটো জিনিস আছে, বিমা সেলামি আর শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি হচ্ছে তাহলে আমি শেখানোর বিনিময়ে আয় করতেছি, এটা শিক্ষানবিশ সেলামি। আর বিমা সেলামি হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের ঝুঁকি কমানোর জন্য যে কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছি যে ভাই আমার প্রতিষ্ঠানে যদি কখনো আগুন লাগে, মানে অগ্নিবিমা, যদি আগুন লাগে তাহলে সব ক্ষতি আপনারা পূরণ করে দিবেন, এর বিনিময়ে আপনি প্রতি মাসে কত করে। তো ওরা বললো যে প্রতি মাসে আপনি 7,500 করে টাকা দিবেন, যদি আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে আপনার প্রতিষ্ঠানে কখনো আগুন লাগে তাহলে সব দায়ভার আমাদের। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হয় এভাবে। তো এটা হচ্ছে তোমাকে প্রতি মাসে দিতে হবে, তুমি দিবা প্রতি মাসে। সো এটা ব্যয়, বিমা সেলামি ব্যয়, কিন্তু শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। এখন দেখো এই যে 40,000 টাকা শিক্ষানবিশ সেলামি, তার মধ্যে বলা আছে 75% গত বছরের, তার মানে 40,000 টাকার মধ্যে এই 75% হচ্ছে গত বছরের, অর্থাৎ 30,000 টাকা গত বছরের। তাহলে এই বছরে কত, এই বছরে কত, এই বছরে হচ্ছে তাহলে 10,000 টাকা, বাকি 10,000 টাকা এই বছরের। তাহলে আমরা তো দেখাই শুধু রানিং বছরের, আমরা বিগত বছরেরটা দেখাই না, কিংবা পরবর্তী বছরেরটা আমরা দেখাই না, আমরা শুধু রানিং বছরেরটা দেখাই। এজন্য আমরা এখানে লিখব কি, শুধু শিক্ষানবিশ সেলামি, এই যে 10,000 টাকা দেখাবো, 10,000 টাকা দেখাবো শুধু, তাহলে লিখবো শিক্ষানবিশ সেলামি, সেলামি কত পার্সেন্ট দেখাবো আমরা, 75% হচ্ছে বিগত বছরে, তাহলে 25% হচ্ছে এই বছরে, 25% কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তারপর পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা তুমি অনেক দিন পর পর হয়তো বিক্রি করবা, এই জন্য এটা তোমার জন্য একটা কি
এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণের সুদ প্রদান, যখন তুমি ঋণ দিবা, ঋণ নিবা, ঋণের সুদ প্রতি মাসে তোমাকে দিতে হবে কত টাকা? 5,000 টাকা। এটা হচ্ছে তোমার জন্য একটা তাহলে কি ব্যয়। তাহলে তুমি এখন খেয়াল করো তোমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত হলো, সবগুলো যোগ করো। 5,000, 700, 20,000, 7,30,000, 10,000, তাহলে 7,60,000 আর হচ্ছে 65,700, 7 লক্ষ। দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা, একজন একটু ক্যালকুলেটর হিসাব করো। এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা আমরা বের করতে পারলাম। এখন আমরা আরেকটা বের করব। এটা কি হিসাবটা ঠিক আছে একটু বলো তো, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা, কোনো কিছু মিসিং হয়েছে মনে হচ্ছে এমন? না স্যার। ওকে, তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ শেষ হলো। এখন আমরা বের করব কি, আমাদের কি বের করতে বলছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় এখন নির্ণয় করব। এখানে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে আমরা প্রথমে শিরোনামটা লিখি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় দেখো কি কি আছে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পণ্য ক্রয়, এটা মুনাফা জাতীয়। তোমার প্রতিষ্ঠানে নিয়মিত পণ্য ক্রয় করতে হবে নিশ্চয়ই, এর জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হবে। ওকে, তো মুনাফা জাতীয় ব্যয় কত আছে দেখো। ওকে, তাহলে মুনাফা জাতীয় ব্যয় কত আছে? পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। তাহলে লিখবা পণ্য ক্রয়। পণ্য ক্রয় কত টাকা? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। তারপর দেখো বাট্টা প্রাপ্তি, এটা আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা স্থায়ী সম্পদ। বিনিয়োগের সুদ প্রাপ্তি। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটাও না। আমদানি শুল্ক পরিশোধ, দেখো আমদানি শুল্ক তুমি যতবার পণ্য আমদানি করবা ততবার তোমার এই ব্যয়টা হবে। সো আমদানি শুল্ক পরিশোধ কি? 5,000 টাকা। তাহলে লিখো আমদানি শুল্ক পরিশোধ। তুমি যতবার বিদেশ থেকে পণ্য আনবা ততবার তোমাকে আমদানি শুল্ক দিতে হবে। এটা 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 যারা আমদানি করে, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, তাদেরকে শুল্ক দিতে হবে। তাহলে আমদানি শুল্ক 5,000 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর দেখো ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যাংক হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বীমা সেলামি। খেয়াল করো ভালো করে, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, এটা স্থায়ী সম্পদ। ব্যাংক হতে ঋণ, পণ্য বিক্রয়, এটা আয়। বীমা সেলামি, দেখো বীমা সেলামি হচ্ছে ব্যয়, যেটা তোমাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে। বীমা সেলামি কিন্তু প্রতি মাসে পরিশোধ করতে হয়, কিংবা প্রতি বছর পরিশোধ করতে হয়, যেভাবে চুক্তি হবে সেভাবে, হ্যাঁ, চুক্তি অনুযায়ী। 7,500 টাকা বীমা সেলামি। বীমা সেলামি, বীমা সেলামি কত ছিল? 7,500 টাকা। না বুঝলে কিন্তু সাথে সাথে প্রশ্ন করবা। শিক্ষানবিশ সেলামি তো আয় ছিল। পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা মূলধন জাতীয় আয়। ঋণের সুদ প্রতি মাসে তোমাকে দিতে হবে। ঋণের সুদ তোমাকে নিয়মিত দিতে হবে কত টাকা? 5,000 টাকা। লেখো ঋণের সুদ। ঋণের সুদ 5,000 টাকা, এটা তোমাকে নিয়মিত দিতে হবে। তাহলে 7 লক্ষ 5 5 10 আর 7 17,000, 7,17,500 টাকা। এখন আমাকে বলো কোনটা প্রবলেম আছে কিনা, কিংবা ভুল হয়েছে কিনা, অথবা তুমি বোঝনি কোথায়, আমাকে একটু প্লিজ ইনফর্ম করো দ্রুত। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার বুঝছি। কোনো প্রশ্ন আছে সাফন? না স্যার কোনো প্রশ্ন নেই। কিছুই নাই, তাইলে তো তুমি মনোযোগী ছিলে না। কিছু তো জিজ্ঞাসা করবা। ছিলাম স্যার, ছিলাম। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার বুঝছি। বুঝছো, আচ্ছা। ওকে, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়। আমরা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা আলাদা বের করলাম। দেখো এই যে আমি ছোট করে দেখাচ্ছি, দেখো আমরা এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, এই যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করছি, ব্যয়ের পরিমাণ বের করছি, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে ওই যে গণনাটা তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো, গণনাটা দিয়ে দিবা। কিভাবে দিতে হয় গণনা? ওকে, দেখো গণনাটা তোমরা দিবা কিভাবে? তাহলে তুমি লিখবা গণনা 1,
গণনা এক নাম্বার গণনা কি ছিল? 1 নাম্বার গণনা ছিল হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা। তাহলে আমরা প্রথমে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করছিলাম। তো মুনাফা জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা বিনিয়োগের সুদ প্রাপ্তি ছিল, তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000, মুনাফা জাতীয় আয় কত হয়েছে এখানে? 40,000-এর 50% সমান 20,000 টাকা। আর এই হয়ে গেছে, তুমি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করে ফেললা। এখানে প্রাপ্তি কত টাকা? মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে 40,000 টাকা। তো তুমি এখানে লিখে দাও মুনাফা জাতীয় প্রাপ্তি। এটা অবশ্য আমরা পরে লিখবো আবার, সো এটা লেখার দরকার নেই, প্রাপ্তি লেখার দরকার নেই। তারপর গণনা 2, গণনা 2 নাম্বার কি গণনা হয়েছে? 2 নাম্বারে আমরা কি গণনা করেছি? 2 নাম্বারে আমরা গণনা করেছি হচ্ছে শিক্ষানবিশ ইসলামী। এটা একটা ব্যয় ছিল 75%, গত বছরের ছিল 40,000 টাকার মধ্যে। তাহলে শিক্ষানবিশ ইসলামী কত ছিল? 40,000 টাকা। 40,000 টাকা। এর মধ্যে দেখো এখানে ব্যয় ছিল কত? শিক্ষানবিশ ইসলামী আয় ছিল কত টাকা? আয় ছিল, মুনাফা জাতীয় আয় কত? আয় কত পার্সেন্ট হবে? 40,000 টাকা, তার উপর 10%, 25%, তাহলে কত হবে? 10,000 টাকা। আর প্রাপ্তি যখন আমরা হিসাব করব তখন দেখাই দিব, ঠিক আছে? এইভাবে তুমি লিখে দিতে পারো। ওকে, তাহলে গেল। এখন আমরা চলো গ নাম্বারে যাই। গ নাম্বার কি বলতেছে দেখি। গ নাম্বারে বলতেছে মূলধন জাতীয় প্রাপ্তি, বলো। হ্যাঁ, পরীক্ষার সময় দিয়ে দিবা, গণনাটা দিয়ে দিবা। মানে ছকের মধ্যেও তুমি দিতে পারো, যা ছকের মধ্যে তুমি যদি এই বিমা ইসলামী লেখার সময় পাশে পার্সেন্ট করে দাও, হয়ে গেল। কিন্তু হয় কি, আমরা মানে ছকের মধ্যে গ্যাদারিং হয়ে যায়, নিচে দিলে ভালো হয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। এখন হচ্ছে আসো প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তির জন্য আমি 3টা লেনদেনের কথা বলেছিলাম। কে কে মনে রাখছো একটু বলো তো? মূলধন জাতীয় প্রাপ্তি 3টা লেনদেন কে কে মনে রাখছো? কার কার মনে আছে বলো? 3টা এন্ট্রি, মূলধন জাতীয় প্রাপ্তির জন্য 3টা এন্ট্রি বলে দিছিলাম, মনে আছে? স্যার ব্যবসা মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ আর স্থায়ী সম্পদ। থ্যাংক ইউ। মূলধন আনয়ন, ঋণ গ্রহণ আর স্থায়ী সম্পদ বিক্রয়। থ্যাংক ইউ। স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে এই 3টা আমরা পাইলেই সেটা লিখে দেব মূলধন জাতীয় প্রাপ্তির ঘরে। তো আমরা প্রথমে শিরোনাম দেই যে আমরা কি বের করতেছি? মূলধন জাতীয় প্রাপ্তি, রাইট? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, পরে হচ্ছে আমরা বের করব মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিতে আমরা লিখি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি এখানে দেখো তো, এই যে মূলধন আনয়ন করছে না, মূলধন আনয়ন করছে কত টাকা আনছে? মূলধন আনয়ন করছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তাহলে আমরা মূলধন আনয়নে লিখব কত? 2,50,000 টাকা। মূলধন আনয়ন 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তারপর দেখো পণ্য ক্রয়, এটা না, বাট্টা প্রাপ্তি না, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় না, বিনিয়োগের সুদ প্রাপ্তি না, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা লাভ দিছে কিন্তু বিক্রয়ের টাকা দেয় নাই। মানে বিক্রয় করে কিছু লাভ হয়েছে সামান্য, যা দাম ছিল তার চেয়ে বেশি বিক্রি করছে সেটা। সো এটা কিন্তু আসবে না মূলধন জাতীয় প্রাপ্তিতে। আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এই যে ঋণ গ্রহণ করছে ব্যাংক থেকে 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিছে, তাহলে ব্যাংক ঋণ 50,000।
ব্যাংক হতে ঋণ 50,000 টাকা। তারপর ব্যাংক হতে ঋণ, পণ্য বিক্রয়, বিমা সেলামি, শিক্ষানবিশ সেলামি, পুরাতন কম্পিউটার বিক্রয়। দেখো এখানে পুরাতন কম্পিউটার বিক্রি করছে 40,000 টাকা, পুরো ওই 10,000 টাকা। পুরাতন কম্পিউটার এটা কিন্তু একটা সম্পদ, বিক্রি করে দিছে 10,000 টাকা। তাহলে কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা। আর কোনোটা আছে বলো তো? আর কোনোটা হবে? ঋণের সুদ প্রদান, এগুলার একটাও না। তাহলে আমরা পাইলাম কি? মূলধনারায়ণ, পণ্য ক্রয় হবে না, বাট্টা প্রাপ্তি না, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় না, বিনিয়োগের সুদ না, আসবাবপত্র বিক্রয় লাভ হবে না, আমদানি শুল্ক পরিশোধ হবে না, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় হবে না, ব্যাংক থেকে ঋণ গ্রহণ হবে, আর হচ্ছে পুরাতন কম্পিউটার বিক্রয় হবে। তোমাদের কোনো মতামত আছে এ বিষয়ে যে এইটা হতে পারে স্যার, এটা হতে পারে না, এটা কেন হবে না, এরকম কোনো মতামত আছে? থাকলে আমাকে বলো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ সবাই? স্যার শোনা যায়? আচ্ছা, বুঝতে পেরেছো আমি যে বুঝালাম? জি স্যার, এটা বুঝছি। ওকে স্যার, কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কি সুন্দর কথা। হ্যাঁ, আমার তো ওয়াইফাই। স্যার কথা, এই তোমরা এত কথা বললে তো ক্লাস করো না তাইলে? হ্যাঁ, কি অবস্থা? ভয়াবহ অবস্থা, দুষ্টমি করে ফেলাইতেছো কমেন্টে। হ্যাঁ আচ্ছা, দেখো তারপর তাহলে বিমা সেলামি, পুরাতন কম্পিউটার বিক্রয় এইটা সহ আসলো। এবার আমরা কি করব? এখানে হিসাব বের করে দিব। 2,50,000, 3 লক্ষ, 3,10,000 টাকা, 3,10,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে হবে। মুনাফা জাতীয়, দেখো মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে এখান থেকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিটা বের করব, খেয়াল করো। তাহলে আমরা আগে শিরোনাম দিয়ে নেই মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। তো মুনাফা জাতীয় প্রাপ্তি দেখো, পণ্য ক্রয় এটা না, বাট্টা প্রাপ্তি। দেখো এই বাট্টা প্রাপ্তি আয় ছিল কিন্তু প্রাপ্তি ছিল না, কারণ এটা টাকা আসে নাই। মানে একজন আমাকে ছাড় দিছে, সে আমার কাছে টাকা পাইতো, সে আমাকে বলছে ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমি তোমার কিছু ছাড় দিচ্ছি। তো আমি ওর টাকা দিয়ে দিছি, ও আমারে 5,700 টাকা ছাড় দিছে, কিন্তু ও কিন্তু পকেটে করে টাকা আমার আইনে দেয় নাই, হাতে করে টাকা দেয় নাই। এজন্য এটা প্রাপ্তি হবে না। প্রাপ্তি মনে রাখবা, প্রাপ্তি মানে টাকা আইছে, প্রদান মানে টাকা গেছে। অর্থাৎ টাকা আইছে আর গেছে কিনা এটা খেয়াল করবা, এইটা জাস্ট খেয়াল করবা। এবং সেই টাকাটা আবার নিয়মিত আসে নাকি অনিয়মিত আসে, নিয়মিত যায় নাকি অনিয়মিত যায়, এই জিনিসটা খেয়াল করবা। তো এই বাট্টা প্রাপ্তি, এটা টাকা আমার কাছে আসে নাই, মানে সে আমাকে দিছে এটা আয়, কিন্তু আমি পাই নাই, টাকাটা আমার হাতে দেয় নাই, এজন্য এটা মুনাফা জাতীয় প্রাপ্তিতে আসতেছে না। তারপর বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, স্থায়ী সম্পদ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। দেখো টাকা আমি পাইছি কিন্তু 40,000, আমার আয় হয়েছে 20,000 কিন্তু পাইছি 40,000, এর জন্য মুনাফা জাতীয় প্রাপ্তিতে আসবে পুরোটা। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কত টাকা হবে? 40,000, পুরোটাই আমি পাইছি, এজন্য আমার প্রাপ্তি 40,000। যদি বলো আয় কত আপনার, আমার আয় হচ্ছে 20,000, তো আমাকে তো আয় লিখতে বলেন, আমি লিখছে প্রাপ্তির পরিমাণ, তাই লিখলাম। তারপর কি বলছে? আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা মূলধন জাতীয় আয়, এটা এখানে চাই নাই। আমদানি শুল্ক পরিশোধ না, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় আসবে না, ব্যাংক হতে ঋণ গ্রহণ আসবে না। পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, এটা আমার জন্য প্রাপ্তি, এটা আমার জন্য টাকা আইছে, আমার হাতে টাকা আইছে, আমি বিক্রি করছি, আমার কাছে টাকা আইছে, এজন্য এটা প্রাপ্তি। পণ্য বিক্রয় 7,30,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা। তারপর 7,30,000 টাকা। এই যে বিমা সেলামি এটা গেছে। দেখো শিক্ষানবিশ সেলামি আমি গত বছরের জন্য পাইছি 30,000 আর এই বছরের জন্য পাইছি 10,000, আমি পাইছি কত টাকা? টোটাল 40,000 টাকা, মানে আমার কাছে নগদ টাকা আসছে 40,000, এই জন্য এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি, পুরোটাই আমি লিখবো 40,000 টাকা, পুরোটাই 40,000 টাকা।
পুরাতন কম্পিউটার বিক্রয় এটা আসবে না, ঋণের সুদ প্রদান এটা চলে গেছে। তাহলে এখন বলো তো এর মধ্যে আর কোনোটা আসার সম্ভাবনা আছে কিনা? মূলধন আনায়ন আসবে না, পণ্য ক্রয় আসবে না, বাট্টা প্রাপ্তি আসবে না, আসতে গিয়েও আসলো না এটা। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আসবে না, বিনিয়োগের সুদ প্রাপ্তি আসছে, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আসবাবপত্র বিক্রয়িত লাভ এটা আসবে না, আমদানি শুল্ক পরিশোধ এটা আসবে না, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় আসতেছে না, ব্যাংক হতে ঋণ গ্রহণ আসবে না, পণ্য বিক্রয় এটা আমার আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি টাকা আইসি এজন্য আসবে, বিমা সেলামি এটা আসবে না, শিক্ষানবিশ সেলামি এটা আসবে কারণ এটা আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি, কম্পিউটার বিক্রয় আসবে না, ঋণের সুদ প্রদান আসবে না। তাহলে এই তিনটাই আসবে, 40,000, 7,30,000 আর 40,000। তাহলে টোটাল কত হয়? বার্তা প্রাপ্তি হ্যাঁ হ্যাঁ বলো। এটা আসবে না কেন স্যার? এইটাই প্রাপ্তি চাইছে। হ্যাঁ, শোনো দেখো প্রাপ্তি এটা আয়, কিন্তু তুমি কি টাকা পাইছো? আচ্ছা তোমার কাছে আমি টাকা পাই, তোমার কাছে আমি 5,000 টাকা পাই। এখন তোমাকে আমি বললাম যে সাফওয়ান তুমি তোমার কাছে যে টাকা পাই তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে আমি 500 টাকা ছাড় দিলাম। আচ্ছা তুমি আমাকে তাহলে কত দিবা? 4,500 টাকা তুমি আমাকে দিবা, তাই না? তাহলে 4,500 টাকা যদি তুমি আমাকে দাও, তুমি বাট্টা পাইছো কত? স্যার 500 টাকা। আচ্ছা তুমি কি এই টাকাটা আমি তোমাকে নগদে দিছি হাতে? না না স্যার। তুমি কিন্তু দেখাতেও পারবা না টাকাটা, যে এই যে আপনি 500 টাকা দিচ্ছেন, দেখাতে পারবা না। কিন্তু আমি দেখো আমি তোমাকে হ্যাঁ স্যার। ছাড় দিছি, তোমার একটা আয় হয়েছে, এটা আয় হয়েছে এবং এটার নামও কিন্তু নগদ বাট্টা। এটাকে বলা হয় নগদ বাট্টা, এটাকে বলা হয় নগদ বাট্টা। কিন্তু এর নগদ টাকার আশেপাশে নাই, মানে তুমি নগদ টাকা হাতে ধরতে পারতেছো না, তুমি আমাকে পরিশোধ করছো বরং আরো। সো এটা প্রাপ্তি না, এটা আয়। এটা তোমার আয় আমি মেনে নিছি, কিন্তু এটা প্রাপ্তি না, মানে তুমি টাকা পাও নাই, তোমার কাছে টাকা যায় নাই। কথা বুঝছো? তুমি জাস্ট মনে মনে ছাড় পাইছো, মুখে মুখে ছাড় পাইছো, খাতা কলমে হিসাব হবে, কিন্তু তুমি হাতে পাবা না। যেমন তুমি একটা আসবাবপত্র ব্যবহার করতেছো, তুমি তোমার মোবাইলটা ব্যবহার করতেছো, এই মোবাইলটা এখন দাম 20,000, তুমি যখন বিক্রি করতে যাবা এর দাম থাকবে 10,000। আচ্ছা বাকি 10,000 টাকা গেল কোথায়? বাকি 10,000 টাকা তুমি কি দেখতে পাইছো? এটা অনগদ লেনদেন, এটা অনগদ, মানে এটা মানে খাতা কলমের হিসাবে চলে যাবে, কিন্তু তুমি চোখে দেখতে পাবা না, এই আর কি। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে এটা দুইটা যোগ করলে এটা হচ্ছে 80,000 আর 30, 1,10,000 আর 8,10,000 টাকা হয়, রাইট? 8,10,000। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি হয় 8,10,000 টাকা। এখনো প্রশ্ন থাকলে বলো, কার কার প্রশ্ন আছে এই অধ্যায়ের উপরে, এই অঙ্কের উপরে, এই সৃজনশীলের উপরে? আছে কারো প্রশ্ন আর? তাহলে পরের দিনের কাজ থাকবে 5 নাম্বার সৃজনশীলটা। হ্যাঁ, তোমরা 5 নাম্বার সৃজনশীলটা সমাধান করবা। ওকে, 5 নাম্বার সৃজনশীলটা সমাধান করবা। আর পরের দিন এই যে 5টা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর কাজ করে রাখবা, মানে এটা লিখে রাখবা। এগুলো সব মূলধন মুনাফা জাতীয় লেনদেনে 2টা পার্থক্য, উদাহরণ। আমার প্লিজ অনুরোধ, একদম একবার রিকোয়েস্ট থাকবে, দয়া করে এই যে আমি যা শিখাইছি তাই বলবা, তাই লিখবা। মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনে 2টা পার্থক্য লিখবা। উদাহরণসহ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক, উদাহরণসহ মুনাফা জাতীয় প্রদান ও খরচের সম্পর্ক, মানে খরচ কোনটা, প্রদান কোনটা, প্রাপ্তি কোনটা, আয় কোনটা, পার্থক্য কিন্তু আমি ভালো মতো বলছি। তারপর উদাহরণসহ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই জিনিসটিকে আমি যা যা বলছি তাই লিখবা। এটা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, এই সৃজনশীলটা আর বাড়ির কাজটা। বইতে না। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার বইতে নাই। আচ্ছা তাহলে এই প্রশ্নগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেব গ্রুপে, কেমন? ওকে স্যার ওকে। ওকে, আচ্ছা এখন বলো তো ক্লাস করে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বোঝা যাচ্ছে ক্লাস? জি স্যার বুঝতেছি। ভালো লাগতেছে ক্লাস করে নাকি হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো লাগছে। মানে মোটামুটি ভালো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা মানে টেকনিক্যাল কিছু প্রবলেম আমি স্বীকার করি, যে একটা হচ্ছে মাঝে মধ্যে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, বা নেটওয়ার্ক সব জায়গায় বাংলাদেশে নেটওয়ার্কের ব্যবস্থা ভালো না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা প্রবলেম, আর হয়তো ক্যামেরাটা একটু মাঝে মধ্যে ঘোলা হয়ে যায় বেশি। তো ইনশাল্লাহ এটা আমি ঠিক করে ফেলবো খুব শীঘ্রই, এটা কথা দিচ্ছি আমি ঠিক করে ফেলবো। এছাড়া মানে স্যাটিসফাইড কিনা যে না আমি প্রশ্ন টশ্ন করতে পারতেছি কিনা, মোটামুটি মানে প্রাইভেট পড়ার মতো মনে হচ্ছে কিনা?
আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা কি একটু স্যাটিসফাইড মনে হচ্ছে ক্লাস করে? আর আপনার থেকে একটা চাই, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস চাই, রেকর্ড ক্লাস। তো রেকর্ড ক্লাস তো দেই, তুমি দেখো না গ্রুপে দেই, ওই যে গুগল ক্লাসরুমে ঢুকছো? একটা সুন্দর মতন রেকর্ড ক্লাস দেন। না, ওই গুগল ক্লাসরুমে দেখছো লিঙ্ক দেওয়া আছে যে?